দর্শক, মাহফুজ মিশ্র আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি রাত 11টায় যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং আগামীর দিনগুলো কেমন যাবে, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, কূটনৈতিক অবস্থা সবকিছু নিয়ে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আলোচনার জন্য আজ আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বাবুল ভাই, স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। তিনি এখনো এসে পৌঁছাননি, আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। বাবুল ভাই, আপনাকে দিয়ে যে আলোচনাটি শুরু করতে চাই, প্রফেসর ইউনূস কাতারের আল জাজিরাকে যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। যে লাইনটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেখানে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারই ভালো সমাধান এবং মানুষ এটা পছন্দ করছে বা কেউ তাদেরকে তো যেতে বলছে না। ফলে নিশ্চয়ই আসলে তো কেউ যেতে বলছে তাদেরকে, সাধারণ মানুষ তো যেতে বলছে না, বরং আমরা যদি অনলাইন অফলাইনের যে ধরনের লেখালেখি দেখি, যে এক ধরনের ক্যাম্পেইন আছে, আপনার মনে আছে যে এনসিপি নেতা সার্জিস আলম তিনি প্রথম বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে মানুষ চায় ওনারা 5 বছর থাকুক। ফলে তাহলে অন্তর্বর্তী সরকারই তাহলে আপাতত আমাদের জন্য ভালো সমাধান, এটি আপনারাও মনে করেন কিনা? এইটা কি বলার আছে, আসলে কিছু বলার নাই। এটা গতকাল আল জাজিরার এই ইন্টারভিউটা অনেকদিন ধরে এগুলো নিয়ে কথা হচ্ছিল, নির্বাচন যথাসময়ে হবে কি হবে না। কেউ কেউ ওই যে ফরহাদ মাজারা বলতেছেন যে নির্বাচন হইলে সব চোরবাটপাড়েরই হবে। তারপরে কেউ কেউ বলছেন ওনাদেরকে 5 বছরের জন্য আমরা চাই। আরও বলা হচ্ছে প্রফেসর ইউনূস মানে খুব চমৎকার শাসন দিচ্ছেন, কি বিডা সম্মেলন করলেন, বিনিয়োগ সম্মেলন করেছেন, কি চায়না ঘুরে এসেছেন, কত কি করেছেন, যাই হোক। তারপরে কয়েকদিন আগে বলেছেন যে কি রোহিঙ্গারা আগামী ঈদ করতে পারবে আরাকানে গিয়ে। এখন আবার দেখতেছি উল্টা 1,30,000 আবার বাংলাদেশে এসে কোরবানির ঈদ করতে। হ্যাঁ, এই হলো অবস্থা। এখন আমি জানি না, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। আমরা আমাদের দলের কখনোই ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করে কেউ কখনো কথা বলেন না সাধারণত, এবং আমরা মনে করি যিনি সজ্জন মানুষ এবং ওনার সদিচ্ছা আছে, এখন মনে করতে চাই। কিন্তু আমরা হতাশ হই। এই যে আপনি যেই বললেন, এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে দেশের মধ্যে। তাই যদি হয়, অন্তর্বর্তী সরকারই যদি আমাদের একমাত্র সমাধান হয়, তাহলে এইসব গণতন্ত্র এগুলো সব বাদ দিয়ে অন্তর্বর্তী তন্ত্র এটা সংবিধানে বলে দিয়ে হয়, নির্বাচন নিয়ে এসব তালবাহানা, এইসব বক্তব্য, তাহলে মানুষ যেটা যদি মনে করে তারাই রাখবে মানুষ, কোনো অসুবিধা তো নেই। কিন্তু মানুষের কথা যে আপনি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? মানুষ আপনাকে, মানুষের জন্য আপনি কি রায় নিয়েছেন, ভোট নিয়েছেন, না আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনাকে যারা ঘিরে থাকে কয়েকজন মানুষ আপনাকে যা বলে, জি হুজুর আপনিই চমৎকার, আপনিই উৎকৃষ্ট, আপনিই সেরা, আপনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনাকে যা বলতো, এই লক্ষণ কি আমরা মনে করছি এখন? মনে করতে হবে? এটা তো খুবই দুর্ভাগ্যজনক বক্তব্য। আমরা নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলছিলাম, ওনারা বলছিলেন এই মাস ডিসেম্বর, আবার একবার বলেন ডিসেম্বর না জুনের মধ্যে। পরিষ্কার কোনো বক্তব্য নাই, নির্বাচন নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য নাই। সেই জন্যই মানুষ, আপনি গ্রামে যান, যেখানেই যান, মানুষ আপনাকে প্রশ্ন করে নির্বাচন হবে তো? এই যে মানুষের মধ্যে অনিশ্চয়তা, এবং আপনি নিজেও জানেন না নির্বাচন আদৌ হবে কি হবে না, বা কবে হবে, এই ধরনের কোনো সুস্পষ্ট কোনো গাইডলাইন বা রোডম্যাপ আপনার কাছে নাই। সঙ্গত কারণে মানুষ, তারপরে এই যে হোম মিনিস্টারের বক্তব্য, তারপরে এই যে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, তারপরে এই মানে ফরহাদ মজহারদের মতো মানুষদের বক্তব্য, তারপরে ইউটিউবার এইগুলা অনলাইন সামাজিক মাধ্যমে নানান ধরনের মতামত, বক্তব্য, এগুলোই কি সাধারণ মানুষের, সমস্ত মানুষের মনের প্রতিফলন? হ্যাঁ, আমি জানি না ঠিক। এবং প্রধান উপদেষ্টা সর্বশেষ গতকাল যেটা বলেছেন, এই বিষয় নিয়ে সত্যিকার অর্থেই মানে কিন্তু বাবুল ভাই, ধরেন এই যে মানুষ যে নির্বাচন চায়, সেটারও কি খুব সুনির্দিষ্ট কোনো গবেষণা, মানদণ্ড, জনমত জরিপ অথবা কিছু আছে নাকি? নির্বাচন আপনি চান, কারণ আপনি নির্বাচন হলে ওই প্রশ্নটা তো পরে, এমপি হবেন, না ভাই, এই প্রশ্নটা তো পরে। আপনাকে তো নির্বাচন দিতে হবে, নাকি আপনি অনন্তকালের জন্য? মানুষ নির্বাচন চায়, একজন মানুষও যদি নির্বাচন চায় বিদ্যমান ব্যবস্থায়, আপনাকে নির্বাচন দিতে হবে। আপনি কেন দিবেন না? কোন যুক্তিতে দিবেন না? হ্যাঁ, আপনি মানুষের কথা বলছেন যে মানুষ যে চায় কি চায় না, মানুষ চাক বা না চাক নির্বাচন দিবেন, এটাই তো আমার
প্রথা, এটাই তো হবার কথা, এটাই তো আমার সংবিধান। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট, মানুষ আপনাকে এনেছে আপনার একটা নির্বাচন করবার জন্য, আইন শৃঙ্খলা ঠিক করবার জন্য, কেয়ারটেকার না হলেও আপনাকে কি 5 বছরের মেয়াদের জন্য একটা নির্বাচিত, যদি হাসিনেরও হয়, রাতের ভোটেরও একটা সরকার হয়, তার একটা সীমারেখা থাকে যে এই 5 বছর হবে, এই কয়দিন, 3 মাসের মধ্যে নির্বাচন। আপনার তো সেটা নাই। আর আপনি গণতন্ত্রের কথা বলছেন, মানুষের কথা বলছেন, আপনি সংবিধান মানছেন, অথচ আপনি এখন বলতেছেন যে মানুষ আপনাকে চায়। কিসের ভিত্তিতে মানুষ আপনাকে চাবে? এটা তো কোনো আইন নাই চাওয়ার, এটা তো কোনো সাংবিধানিক নিয়ম নাই। আপনি কেন থাকবেন? আপনি একজন মানুষও যদি আপনাকে, সব মানুষও যদি চায়, তারপরও আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে যত সম্ভব তাড়াতাড়ি। কিন্তু আপনি তো এটা বলছেন ধরেন স্বাভাবিক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো চরিত্রের একটা সরকার, কিন্তু এটা তো সরকারের লোকজন যেটা বলে এটা একটা বিশেষায়িত সরকার, একটা প্রবল গণ অভ্যুত্থান, মানুষের আপরাইজিং, তার ফলে তৈরি হওয়া। ফলে এখানে শুধু নির্বাচন দিলেই কি তারা রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন দেখিয়েছিল সেটা সমাধান হয়ে যাবে? আচ্ছা, কিসের রাষ্ট্র সংস্কারের গল্প? এগুলো তো এখন গাল গল্প মনে হচ্ছে। আপনার রাষ্ট্র সংস্কারটা কি? কোথায় রাষ্ট্র সংস্কার হচ্ছে? আপনার প্রতি মাসে এই 3 জন শ্রমিক আত্মহত্যা করছে অভাব, অনটন এবং ঋণের দায়ে। এই গত 5 মাসে 14 জন কৃষক আত্মহত্যা করেছে অভাব, অনটন। আমি একটা ঘটনা শুধু পড়ি, দেখেন। মেহেরপুরের আত্মহননকারী কৃষক সাইফুল শেখের মেয়ে, তিনি বলেছেন যে আমার আব্বা এনজিও সারের দোকান থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন। 2 বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছিল 1.5 লাখ টাকা। পেঁয়াজ বিক্রি করে পাইছে মাত্র 58,000 টাকা। এই ঋণ শোধের চিন্তায় আব্বা পেঁয়াজ খেতেই বিষ পান করে আত্মহত্যা করতে বাধ্য হয়। আব্বা পেঁয়াজ বিক্রি করেছিল 600 টাকা, এখন সেই পেঁয়াজের দাম 2,000 টাকা, কারণ এখন কৃষকের ঘরে পেঁয়াজ নাই। আমার আব্বার মতো কৃষকরা যদি এভাবে ঠকে ঠকে আত্মহত্যা করে, তাহলে দেশের মানুষের মুখে খাবার তুল্লা দিবে কে? এটি কি অবাস্তব বা অসত্য? তারপরে আপনি দেখেন, একদিকে আপনি যে বলছেন নতুন ব্যবস্থার কথা, সংস্কারের কথা, এগুলো বলে বলে কি হচ্ছে? লুণ্ঠন কি থেমে আছে? আপনি বলেন, এই যে আপনার এই যে স্থানীয় সরকার উপদেষ্টা রিপিএস মোয়াজ্জেম, আরেকজন ছিলেন দরবেশ, নতুন দরবেশ হয়েছেন। 8 মাসের একটা সরকার, 300 কোটি 400 কোটি টাকা আপনি লুট করেছেন। ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, ইঞ্জিনিয়ারদের নিয়োগ, কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, বদলি বাণিজ্য নিয়ে, এগুলো অভিযোগ এসেছে। কোন টাইপ হাসিনেরটা প্রমাণ হয়েছে? হাসিনের এত লুট করেছে প্রমাণ হয়েছে? এগুলো কি বায়বীয়? অনেকগুলো সূত্র আছে না, তথ্য আছে না? কোনটা প্রমাণ হয়েছে? আপনার যতক্ষণ পর্যন্ত অভিযোগ সরকার থেকে এরা না যাবে, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্ট। উনি তো পদত্যাগও করেছেন নানান ধরনের অভিযোগের প্রতি। তারপরে একজন উপদেষ্টার বাপ, যিনি একজন শিক্ষক মানুষ, তিনি একটা লাইসেন্স নিয়ে বসে রয়েছেন, 3 দিনের মাথায় আবেদন করে লাইসেন্স পেয়ে যান, আবেদন করার আগেই। তো এগুলো কি অন্যায় না, অনিয়ম না? হচ্ছে না? আপনার রেলের খবর জানেন? রেলে একজন এডিশনাল সেক্রেটারি রিটায়ার করেছে মাত্র কয়দিন আগে। তিনি বলেছেন যে রেলের মধ্যে 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, 3 জন, এবং এরা দণ্ডমুণ্ডের কর্তা এখন রেলে। তারা যখন সচিবালয় দেয়, সমস্ত কর্মকর্তা কর্মচারী সমীহ করে তাদের উঠে দাঁড়াচ্ছে। তারা ফ্রি টিকিট ভ্রমণের সুযোগ পেয়েছে, তারা কালোবাজারির সাথে যুক্ত, তারা জুলাই ফাউন্ডেশন নামে স্টেশনে স্টেশনে দোকান বরাদ্দ নিচ্ছে। এগুলো কি নতুন বন্দোবস্ত? এগুলোকে আমাদের শুনতে হবে। এই যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার 2 জন সহকারী ছিলেন তুহিন ফারাবি এবং মাহমুদ, ছাত্র প্রতিনিধি। তারা এখানে কি করছে আপনি বলেন? আপনি খোঁজ নেন, আপনার ডাক্তার, ডাইরেক্টর, পরিচালক, নার্স এবং ডিপ্লোমা নার্স পর্যন্ত এরা নিয়োগ, বদলি বাণিজ্য, সমস্ত কিছু অন্যায় অপকর্ম এর সাথে এরা জড়িত। খবর আসছে, দুদক কি করছে? বসে পড়ছে। তাই এটা কি নতুন বন্দোবস্ত? আপনার নতুন বন্দোবস্ত কি শিখাবেন? তারপরে ছাত্র নেতৃবৃন্দের নামে একজনের নামে গাড়ি বাড়ি, নানান ধরনের বিলাসবহুল অফিস, এটা কি নতুন বন্দোবস্ত? আর প্রফেসর ইউনূস তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং বলতেছেন তোমরা নতুন দল করো, তারপরে তোমাদেরকে ভোট না দিবে কে না দিবে, সবাই তোমাদেরকে ভোট দিবে। এই যে সমস্ত বিষয়, একই ধরনের অভিযোগকে আপনার দলের বিরুদ্ধেও নাই? ধরেন শুধুমাত্র জনাব তারেক রহমান বা আপনারা সাংগঠনিকভাবে যতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, সেই সংখ্যাও কি আপনি এনসিপির মোট সংখ্যার চাইতে কোন অংশ কম নাকি অনেক গুণ বেশি? চমৎকার প্রশ্ন। কেন বলছি? এনসিপির কর্মী সমর্থক কতজন আছে আপনি বলেন? আমার 10 ভাগের 1 ভাগ আছে। 3 মাসেরও একটা কম, সেটা বলছি। আমার 10 ভাগের 1 ভাগ আছে। তাদের বিরুদ্ধে কত অভিযোগ আপনি ইন্টারনেট সার্চ দেন। এই সমন্বয়ক, সহ সমন্বয়ক এবং ছাত্র নেতৃবৃন্দ পরিচয়, কত জায়গায় কত রকমের ঘটনা, কত রকমের দখল বাণিজ্য, কত রকমের ডিসিএসপি অফিসের খবরদারি, কত রকমের আছে আপনি দেখেন। এবং এনসিপির বড় বড় নেতারাও তো নানান ধরনের অন্যায় অভিযোগ। একজন জামাতের থেকে গাড়ি নিয়ে বসেছেন কোটি কোটি টাকার, আর একজন কি বলে লেক্সাস প্রাডো, এগুলো নিয়ে বহর নিয়ে যাইতেছেন, আবার নতুন বন্দোবস্তের কথা বলতেছেন। অথচ কয়দিন আগে বরগুনায় একজন এই ছাত্র গুলিবিদ্ধ, কাতরায় সে নিজে মারা গেল। তার বাপ রিক্সা বিক্রি করে, দোকান বিক্রি করে, গরু বিক্রি করে তার চিকিৎসা করতে হলো।
আর আপনি আছেন আপনার আনন্দ নিয়ে, কবে নির্বাচন দিবেন না, আপনি সংস্কার করবেন। আপনি জানেন এই পরশুদিন একজন নারী আত্মহত্যা করেছে ধর্ষণের বিচার না পেয়ে, তিনি একজন শহীদের সন্তান। হ্যাঁ, তার বিচারটা কোথায় হলো? আর এই যে গতকালও একজনকে এক শহীদের ভাইকে কুপিয়ে কুপিয়ে আহত করা হয়েছে, এদিকে আপনার কোনো খেয়াল আছে? আপনি কোনো তাদের এই যে জুলাইয়ের কথা বলছেন, জুলাই তো বিক্রি বর্ত শুরু হয়ে গেছে, বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এক গ্রুপ ৭১কে বিক্রি করছে, করে করে একেবারে যাচ্ছে তাই লুণ্ঠন করেছে, এখন নতুন করে বিক্রি বার্তা শুরু হয়ে গেছে। কি অর্জন আপনি বলেন? প্রাইম এই যে প্রধান উপদেষ্টা ৮ মাসে ৯ বার বিদেশ সফর করেছেন, অর্জনটা কি? একজনকে বিডার একজন প্রেজেন্টেশন দিয়েছেন, এটা নিয়ে একটা হই হুস্তল বাড়াই দিয়েছেন। বাংলাদেশে কি পেলো, কি আসলো? বলা হলো যে রোহিঙ্গারা ফেরত যাবে, হ্যাঁ এই ঈদের আগেই ফেরত যাবে, আগামী ঈদের আগে ফেরত যাবে। এখন বলতেছেন না, ফেরত তো যাবেই না, উল্টার ১,৩০,০০০ আপনাকে হজম করতে হইতেছে। আপনি তাদেরকে করিডোর দিবেন। শহীদুল ভাই, আপনাকে একটু থামাই, আমরা দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে, আশা করছি বিরতির পরে আমরা অপর অতিথি নিয়ে আপনাদের কাছে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আরেকবার স্বাগত ২৪ ঘন্টা। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মাসুদ, আমরা প্রফেসর ইউনূসের সবশেষ আল জাজিরার যে ইন্টারভিউ, অন্তর্বর্তী সরকারি ভালো সমাধান কিনা, সেটি নিয়ে কথা বলছেন, আপনার কাছে ফিরবো। কিন্তু তার আগে আজকের একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি। আপনারা যখন আসছিলেন, আমাদের ট্রান্সপোর্ট থেকে প্রতিদিন গাড়ি দেওয়া হয় গেস্টদেরকে, মানে ধরেন ৩ জন গেস্ট থাকলে ১ জন বা ২ জন গাড়ি নেয়। আজকে ট্রান্সপোর্টের একজন আমাকে জিজ্ঞেস, ভাই আজকে কি ২ জনই আপনার, আজকে কি আপনার সব গেস্টই ভিআইপি? মানে সচরাচর মন্ত্রী বা বড় নেতা তারা আসলে গাড়ি নেন। আমি বললাম যে হ্যাঁ, সবাই ভিআইপি। সেই থেকে আপনার গাড়ি নিয়ে প্রশ্ন। আপনি, আমার বহুবার মনে আছে আপনি মোটরসাইকেলে এসেছেন এই শোতে বা আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আপনাকে এখন আর মোটরসাইকেলে চড়তে কি সমস্যা, অথবা আপনার গাড়িটা নিয়ে পুরনো আলোচনা, জামাত নেতা আপনাকে কেন গাড়ি দিলেন? নিশ্চয় আপনিও তাদেরকে কিছু দিয়েছেন, অথবা কোনো লেনদেন আছে নাকি, আসলে এটা কি? না, গাড়ি তো আমাকে একেবারে দেয়নি। আপনারা পুরো সাক্ষাৎকারটা হয়তো শুনেন নাই, যে অংশটা ছিল। তো গাড়িটা হচ্ছে আমার এলাকায় ব্যবহারের জন্য, হাতিয়াতে ব্যবহারের জন্য আমাকে গাড়িটা দিয়েছেন, যেটা ওই ব্যক্তি আমার হাতিয়ারই। আমি বলেছি জামাতপন্থী, মানে জামাত সাপোর্টার এমন একজন ব্যক্তি, যিনি স্যার হাতিয়ার জন্য আমি কাজ করি, হাতিয়াতে আমি রাজনীতি করি। তো এরকম হাতিয়ার মানুষের জন্য অনেকেরই আবেগ আছে। আপনারা দেখেন যে হাতিয়াতে আমি না থাকা সত্ত্বেও হাতিয়াতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে মিছিল হচ্ছে, ইয়ে হচ্ছে। এটা হচ্ছে হাতিয়ার মানুষের একটা আবেগের জায়গা আছে, সেটা আপনার এলাকায় আপনাকে নিয়ে থাকতে পারে। যেমন আপনাদের যমুনা টিভিতে হচ্ছে রবিন ভাই, রবিন ভাইয়ের অনেক ভক্ত আছে আমাদের হাতিয়াতে, হচ্ছে হ্যাঁ ওনার বাড়িও হাতিয়াতে। জাস্ট ওনাকে মানে হাতিয়ার একটা কৃতি সন্তান হিসেবে দেখি। একটা তো আমরা তো একটা শহরাঞ্চলের মানুষ বলতে গেলেই, তো সেই জায়গার মানুষের আবেগটা একটু আলাদা। এবং যে কোনো কিছুতেই আমাদের এখানে দ্বীপ সমিতি আছে, আছে যত সামাজিক সংগঠন আছে, অধিকাংশ সামাজিক সংগঠনই চাই যে হচ্ছে আমি যেন আগে আসি, তাদের সাথে কাজ করি এবং সাপোর্ট দেওয়ার জন্য তাদের নিজের জায়গা থেকে আসে। আর যে বিষয়টা হচ্ছে, ঢাকায় আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন মুখ্য সংগঠক ছিলাম, আমাদের মানে হচ্ছে দলীয়ভাবে দলের পক্ষ থেকে আমাদের ভাড়াই গাড়ি আছে আর কি ২-১টা। তো সেই গাড়িটা আমরা এক এক সময় এক একজন ব্যবহার করি, যখন যার প্রয়োজন পড়ে আর কি। তো ২টা গাড়ি আমরা ভাড়াই আমাদের চলে আর কি। তো সেইখান থেকে আমার মূলত হচ্ছে বেশিরভাগ আমার ব্যবহার করা হয়ে থাকে আর কি, যেহেতু সবাই কাছাকাছি থাকে, আমি একটু বেশি দৌড়াই যে কারো চাইতে। আবার অনেকে ব্যবহার করতে চান না, যে বিতর্কিত হবে। আপনার এলাকায় তো জামাতেরও ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট আছে। ফলে আপনি কি একটু প্রো জামাতপন্থী? আমি প্রো বিএনপি, প্রো জামাত, আমি সব কিছুতেই প্রো। আমি মানে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সবসময়। আপনি হচ্ছে লাস্ট ৪-৫ বছরের আমার অ্যাক্টিভিজম দেখবেন, আমার ফেসবুকে দেখবেন, আমার অলওয়েজই মানে হচ্ছে আমার অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান ছিল, এবং হচ্ছে সেটা আমি বজায় রেখেছি। আমি নিজের জায়গা থেকে আমি সবসময় নিজেকে একদম হিসেবে বলি যে হচ্ছে আমার রাজনৈতিক আদর্শ হিসেবে, আমি রাজনৈতিক গুরু হিসেবে আমি মেজর জিয়াকে মানি। আবার বেগম জিয়ার প্রতি আমার আলাদা একটা আছে। এটা আপনি আমার লাস্ট ৩-৪ বছরের কার্যক্রম দেখে, প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এগুলা নিয়ে আমি অনেক হেনস্থার শিকার হয়েছি। এগুলো নিয়ে লেখালেখি করতে গিয়ে আমি এখন আমার পার্টি হওয়ার পরেও, পার্টি হওয়ার আগেও, ৫ আগস্টের পর আমি বারবার সব জায়গায় বলছি যে হচ্ছে মেজর জি আমার রাজনৈতিক আদর্শ, ওনার মতো রাজনীতি করতে চাই। এমনকি হচ্ছে যখন আমাদের দলের কেউ মেজর জিয়াকে নিয়ে সমালোচনা করলে, তখন সাথে সাথে তার প্রতিক্রিয়া আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে কেউ আমাকে বলে নাই আপনি কি প্রো বিএনপি কিনা। তো সেই জায়গায় আমার জায়গা থেকে আপনার হচ্ছে আমার অঞ্চলে যে হাতিয়ার কথা বলছে, ওখানে প্রচুর বিএনপি নেতাকর্মীরা, প্রচুর জামাত নেতাকর্মীরা আমার সাথে মুভ দিচ্ছেন, আমার জন্য কাজ করতেছেন, পোস্টেড অনেকেই কাজ করতেছেন। তো সব মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে আসলে একটা আবেগ, একটা অঞ্চলের প্রতি আবেগের জায়গা। আপনাকে নিয়ে আরেকটা আলোচনা আপনার দলের লোকজন করে যে আপনি অনেক বেশি
নির্বাচনমুখী বা লক্ষ্য স্থির করা মানুষ, মানে নির্বাচন যে করবেন সেটা সম্ভবত দল গঠন করার আগে থেকে আপনার পরিকল্পনা ছিল, আমিও যেমনটা বুঝি। এখন সেটা করতে গিয়ে আপনি কি জনসম্পৃক্ততা বাড়ালেন নাকি বিতর্ককে বেশি উস্কালেন? ধরেন আপনার তরুণ, আপনার বিশাল অফিসে বসে ছবি, পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা এসছে, ফলে আপনি জনসম্পৃক্ততা বাড়াতে গিয়ে বিতর্ককে উস্কাচ্ছেন কিনা, নাকি এটি আপনার প্রচারণা কৌশল? না, আমার কোনো কৌশল না গো। ব্যাপারটা হচ্ছে যে যেমন ধরেন আমি আমার পার্টি অফিসে বসেই স্যারে বসে আমি একটা পোস্ট দিয়েছি, ছবি দিয়েছি আপলোড। সেই পার্টি অফিসে সেই রুমে আমি আপনাদের যমুনা টিভিতে এর আগে সাক্ষাৎকার দিয়েছি, নাহিদ বেও দিয়েছে, আমাদের প্রায় সকল সিনিয়র লিডাররা সেই রুমটাতে বসেই সাক্ষাৎকার দিয়েছে। এমন কোনো টেলিভিশন নাই যে টেলিভিশন ওই রুম থেকে সাক্ষাৎকার নেয় নাই। কিন্তু দেখা গিয়েছে যে এটাকে নিয়ে যখন এত বেশি বিতর্ক তৈরি করা হয়েছে উদ্দেশ্যপূর্ণ, আমি যে পোস্ট দিয়েছি সেখানেও দিয়েছি আগামী বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে এই আপাতত এই অফিসটাকে কেন্দ্র করে। তো সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে আমার মানে ব্যবসায়ী অফিসের মতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মিডিয়াও এখানে একটা মুখ্য ভূমিকা রাখতে পারতো যখন এই ধরনের বিতর্কিত বিষয়গুলো হয়। তার উপর আমাদের অ্যাক্টিভিস্টরা আছেন, অনেক দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করেন। আমাদের আমরা অনেক ক্ষেত্রে, আমি নিজের কথাই বলবো, অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ, অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি একটু বেশি হয়। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে একটু আমরা সাবধান হওয়া উচিত। চেষ্টা করি যে কোনো কিছুর ক্ষেত্রে আরও একটু সাবধান হওয়ার জন্য, ধীরে ধীরে হয়তো আরও বেশি ম্যাচুরিটি আসবে। বাট সেই জায়গা থেকে যারা আমাদের সিনিয়র অ্যাক্টিভিস্ট আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন, আমি মনে করি যে তাদেরকে আর একটু দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত। যখন কোনো কিছু আসেন সেটা একটু যাচাই করে আমাদের মতামত নিয়ে, তারপরও যদি ওনারা এগুলা নিয়ে ছবিটা তোলার সময় যদি আপনি ক্যাপশনে বলে দিতেন যে এনসিপির অফিসে লেখালেখি, মানে আমার অফিস না বলে যদি এনসিপির অফিস বলতেন তাহলে কি? আমি সেখানে আমার অফিস বলিনি, আপনি যদি পুরোটা বলেন, আমি আমার অফিস বলিনি, আমি বলছি অফিসে আসা এবং এখান থেকে আগামী বাংলাদেশের ভবিষ্যতে নির্ধারণ হচ্ছে ইনশাআল্লাহ। এইভাবে যে আগামী বাংলাদেশের রাজনৈতিক আপাতত নির্ধারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটা ইঙ্গিতে বলা আছে, মানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই প্রফেসর ইউনূসের আল জাজিরার ইন্টারভিউটা দেখেছেন। উনি বলেছেন অন্তর্বর্তী সরকারি ভালো সমাধান, আমাদেরকে তো কেউ চলে যেতে বলছে না। সেখান থেকে প্রশ্ন হচ্ছে নির্বাচনটা তাহলে কবে, এবং আপনারা আসলে কবে নাগাদ নির্বাচন চান? দেখেন, আমি এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি যে আমাদের নির্বাচন কবে নাগাদ চাওয়ার আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আমরা যদি নির্বাচনে, আমরা মনে করি এই বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনই সবচেয়ে বড় সমাধান। কিন্তু সেই সমাধানটা হওয়ার জন্য আগে একটা নিশ্চয়তা থাকতে হবে যে আবার কেউ নির্বাচিত হয়ে এসেই 96 ঘটবে না, কিংবা 2006 ঘটবে না, আবার 14 থেকে 18 ঘটবে না। এই নিশ্চয়তা ছাড়া এরকম একটা যেটা ঘটেছিল তখন হয় আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় এসেছিল, মানে নির্বাচনে নিশ্চয়তা চান যেন বিএনপি ক্ষমতায় না আসে। না, আমি কে ক্ষমতায় এসেছিল সেটা বলছি না, আমি বলছি প্রতি নির্বাচনের আগ মুহূর্তে যখন ক্ষমতা হস্তান্তরের সময় হয় তখন যে ধরনের সংঘাত সৃষ্টি হয়, ক্ষমতা না ছাড়ার জন্য গো ধরে থাকা হয়, এই সাইলে যেন এটা করতে না পারে সেই নিশ্চয়তা ছাড়া। এটাকে আমরা মৌলিক সংস্কার বলছি, যে সাইলেই ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের মতো আচরণ করতে পারবে না, সাইলে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা হবে না। আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আমরা স্পষ্টত বলছি যে এই কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা মৌলিক বিষয় বাস্তবায়ন করলে তাহলে নির্বাচন যে কোনো দিন হইতে পারে, সেটা কালকে হলেও কালকে, আজকে যদি এগুলো সমাধান হয়। আমাদের মেন মৌলিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ চালিয়েছে সেটার একটা বিচার করা, দৃশ্যমান বিচার। আপনাকে আমি বলছি না যে বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসী আছে 50,000, তাদের সকলকে বিচার একসাথে করেন। আপনি দেখে দেখে অন্তত কাদের বিচার করতে পারবেন, যে যারা মোস্ট ওয়ান্টেড এবং যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, তাদের একটা বিচার আপনি দৃশ্যমান করেন। আমরা বলছি যে 14, 18, 24 এই তিনটে ইলেকশনে যেভাবে দেশের মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং ভোটকে তামাশায় রূপান্তর করেছে, এটার সাথে জড়িত সকলকে আপনার সহযোদ্ধা সার্জিস আলমী সরকারকে 5 বছর মেয়াদে থাকার কথা বলেছিলেন। আমি একটু শেষ করি আমাদের পয়েন্টগুলা, তারপর আমরা বলছি যে আপনার ন্যূনতম যে সংস্কারগুলো আসলে নিশ্চিত করবে যে আগামীতে কেউ সাইলি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আপনার দুর্নীতি দমন কমিশন কেমন হবে, নির্বাচন কমিশন কেমন হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জন্য যে পয়েন্টগুলো, এগুলো আমরা মনে করি যে এই সরকারকে নিশ্চিত করে যেতে হবে। এই সরকার কিন্তু অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার কোনো গতানুগতিক কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়। আপনি সত্যি মনে করেন যে 5 বছরে এগুলো সব করা সম্ভব? এবং আমি সব তো বলছি না, আমরা বলছি মৌলিক কিছু বিষয় আইন করে দেওয়া, সকল ঐক্যমতের ভিত্তিতে করে দেয়া, যেটাকে
একটা মানে ঐক্যমত হয়ে সকলে একটা জায়গায় আসলে তাহলে হচ্ছে এটাকে আইনে রূপান্তর করা খুবই সহজ হবে। তা আমরা এই জায়গাটা চাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে বা হচ্ছে 14, 18, 24-এর এমপিরা যদি আবারও নির্বাচনের সুযোগ পেতে তাহলে তো এই নির্বাচন আমাদের প্রয়োজন নেই। এই নিশ্চয়তাগুলো আপনারা দেন, যেদিন নির্বাচন হবে আমরা সেই দিনই নির্বাচনে অংশগ্রহণ করবো। বাবুল ভাই আপনার কাছে একটু আসি, সেটার জন্য আমি আবার আসবো নির্বাচন তাহলে বাবুল ভাই আসলে কবে হবে? আপনি যদি সাম্প্রতিক ঘটনাক্রম মিলিয়ে বা হান্নান মাসুদের বক্তব্য শুনছিলেন, উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল নেতা এনসিপির, ফলে সেখান থেকে আপনারা আসলে কি বার্তা পাচ্ছেন? কোনো বার্তাই পাচ্ছি না, ওই জায়গাটায় কেউই পাচ্ছে না। আমি বললাম না, আপনি যার কাছে বিষয় জিজ্ঞেস করবেন প্রত্যেকেই বলবে নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা। আপনি টোটাল গোটা জাতিকে একটা অনিশ্চয়তা অবস্থার মধ্যে রাখছেন। হ্যাঁ, আপনি নিজেও আমি শিওর যে আপনি নিশ্চয় করে বলতে পারবেন না। এবং এই ধরনের বক্তব্যের পরে ডিসেম্বর থেকে জুন 30, না ডিসেম্বর জুন আমি জানি না, ডিসেম্বর জুন মানুষ বিশ্বাস করছে কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন মানুষকে। আপনি তো সাংবাদিকতা করেন, আমরা গ্রামে যাই প্রতিনিয়ত, এই যে মানুষের কাছে যায় নির্বাচন হবে তো, এই প্রশ্ন শতকরা 60 জন 50 জন 80 জন মানুষ করে। এবং আপনি নিজেও এই বিষয়ে আপনি কনভিন্স, এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, কেউই কনভিন্স না। সেই জন্যই আমার আজকেও বলা হয়েছে যে পরিষ্কার করে আপনি বলেন নির্বাচন কি ডিসেম্বরের হওয়ার বদলে 1 মাস পরে হইলো, এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু স্পেসিফিক জিনিসটাকে আপনি যদি ক্লিয়ার করে দেন তাহলে প্রত্যেক জাতির, রাষ্ট্রের, মানুষের, সমাজের একটা পরিকল্পনা থাকে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে। ইভেন ফ্যাসিস্ট একটা গভর্নমেন্টও যদি ইলেকশনে, হাসিনারও যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে আমি বুঝতাম যে নির্বাচনটা আগামী 28 সালের 29 সালের জানুয়ারি থেকে মার্চের হয়ে যাবে। হ্যাঁ, মেয়াদ শেষ হবে, 90 দিনের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন রাতে হোক বা দিনে হোক, যেমনি হোক, সেটা আমি জানতাম। না না না, আমি ওইটা বলছি না। নির্বাচনটা যে হবে সেই কথা বলছি, হয়তো নির্বাচন রাতে করে ফেলতো, কিন্তু নির্বাচন কবে হবে ওইটা আমি বুঝতাম, ওইটার একটা রূপরেখা থাকতো। কিন্তু যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার, ওনাদের তো সেই রূপরেখা বা সেই টাইম কাঠামো নাই। হ্যাঁ, সংবিধানের মধ্যে যেটা আছে, সেই জন্য ওনারা যদি কন যে আমাদের মেয়াদ 5 বছর, কেন 5 বছরও তো লেখা নাই অন্তর্বর্তী সরকারের, আছে যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ, ওনারা যদি আমাদের বয়স 7 বছর 7 মাস 9 দিন, তাই তো সত্য নাকি? আপনি তো বলতে পারবেন যে আমাদের তো কোনো টাইম লিমিট নাই এখানে লেখা, আমরা অন্তর্বর্তী সরকার আমরা যতদিন ইচ্ছা আমরা চালাবো বা অনন্তকালই চালাবো, এটাই বা কে ঠেকাবে? হ্যাঁ, এইটাও তো ঠেকানোর কারণে প্রফেসর ইউনূস সাহেব বলছেন, উনি গুণী মানুষ, আমরা কখনো ওনাকে অসম্মান করে কথা বলি না, ওনার প্রতি অনাস্থাও রাখি না, ওনাকে আমরা সকলেই সমর্থন করেছিলাম। এখন উনি বলছেন যে মানুষ তো আমাকে চাচ্ছে না। এখন চাওয়াটার মানে কি? বাড়িতে যদি মেহমান আসে, আপনি কি মেহমানকে বলেন যে আপনি এতদিন কেন রয়েছেন, চলে যান, বলতে পারেন? আমরা প্রফেসর সাহেবকে তো সম্মানিত মানুষ মনে করি। আমরা মনে করি যে উনি ওনার সম্মান সহ, ইজ্জত সহ এবং ওনার বুঝ সহ উনি চলে যাবেন। উনি যেসব মানুষকে সারাউন্ডিংস অবস্থায় থাকেন, উনি তো কখনো পাবলিকের মধ্যে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, মানুষের মতামত নিয়েছেন, নেননি তো, তাহলে ওনাকে কে কিভাবে বলবে? আর বলা মানে কি আন্দোলন করা, ঠেকাই সরানো? এটা তো আমরা অনেকবার করেছি, আমরা তো আর করতে চাই না। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা নিয়মের মধ্যে দিয়ে নির্বাচন চাই, কাঙ্ক্ষিত সময় চাই। আর সংস্কারের যে বিষয়টা, এটা তো একটা মোটামুটি ফয়সালা হয়েই গেছে। উনি বলেছিলেন যে আমরা একটা সব রাজনৈতিক দলের মতামত নেব, আমরা মতামত দেবো, যেগুলো কমন পড়বে সেই বিষয়গুলো আমরা একটা চার্টার করে বাকিগুলো আমরা পরবর্তী জন্য আলোচনা করব বা পরের গভর্নমেন্ট করবে। তা সেই বিষয়ে সকলেই মতামত অলরেডি দিয়েছে, এটা সর্ট আউট করে, এটা তো 15 দিনের কাজ। কেন হয় এটা আপনি জুন পর্যন্ত, আর জুন পর্যন্ত নেবেন, এর মধ্যে শঙ্কা আছে। কেন শঙ্কা আছে আপনি বলি? জুন মাস হইলো আপনার 42-43 ডিগ্রি সেলসিয়াস, তখন কালবৈশাখী ঝড়, তখন ঝড় হবে, টর্নেডো হবে, বন্যা হবে, বর্ষা হবে, তখন করবেন যে জাতীয় দুর্যোগের মধ্যে কিভাবে নির্বাচন হবে? এই প্রশ্ন তো আসবে, কখনো তো হয় না। আপনার মার্চ মাসে ঈদ, হ্যাঁ, আপনার একটা ঈদ, তারপরে আর একটা ঈদ, বাচ্চাদের পরীক্ষা, এই সময় কখনো নির্বাচন সম্ভব বাংলাদেশে? সেই জন্য আমরা বলেছি যে নির্বাচনের একটা সময় আছে, টাইম ফ্রেম আছে, এবং আমরা ইচ্ছে করলে আপনারা এই সময়ের মধ্যে আপনারা দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এখন দাবি করেন, এমন সব দাবি আপনি করতে পারেন, কোনো রাজনৈতিক দল করতে পারে, যেই দাবি মেটানোর জন্য কিয়ামত পর্যন্ত নির্বাচন না দিলেও সম্ভব, এটাও সম্ভব। এখন সেই জন্যই আমরা টাইম লিমিটের কথাটা বলেছি, যুক্তির কারণেই বলেছি, প্রয়োজনের কারণেই বলছি, বলিনি কালকে নির্বাচন দেন। এটা তো অন্তর্বর্তী সরকার, আমরা তো জানি, আমরা তো তাদেরকে এনেছি। হ্যাঁ, তাদেরকে আমরা 3 মাস 90 দিনের কথা তো বলিনি। হ্যাঁ, বা আপনি 1 মাস পরেও যদি করেন নির্বাচন, সেটা আপনি আলোচনা করেন, রাজনৈতিক দলকে কনফিডেন্সে তো নেবেন, তাদের তো একটা কনফিডেন্স দিবেন, দেশের মানুষকে তো একটা বার্তা দিবেন, পরিষ্কার বার্তা। তারপরে আবার উল্টা যদি করেন যে আমাদেরকে তো মানুষ চায়। জি, আপনাকে আবার একটু থামাই। হান্নান, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি অনেক সমালোচনা করছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আপনার কি আসলে নিরপেক্ষ সরকার মনে করেন? দেখেন, অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরাও সমালোচনা করি,
এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে গেলে আমার মনে হয় না যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে সরকারের যে ব্যবস্থা সেটা নিরপেক্ষ। কারণ হচ্ছে আপনার আগাগোড়া সব জায়গায় আমরা দেখতেছি একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট দিয়ে পুরো প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছে, এবং যে কোনো ক্ষেত্রে সেটা বিচার বিভাগ বলেন আর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বিভাগটা বলেন, পুরো বিভাগটাই একটা নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণে বলতে গেলেই চলে। এখানে আপনি বাংলাদেশে বড় যে রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক দলটি আছে সেই দলটির নিয়ন্ত্রণে আপনি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে একেবারে লয়ার কোর্টে পিপি পর্যন্ত সকলেই তাদের, এবং হচ্ছে আপনার একটা ওসি থেকে সবাই চিন্তা করে যে হচ্ছে নেক্সট বার তো ওরাই ক্ষমতা আসতে, সুতরাং ওদের বাইরে কিছু বলা যাবে না। এমনকি আপনার প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে হচ্ছে আপনার বহু অভিযোগ শুনেন, চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এরা করতেছে, নিউজ হচ্ছে, কিন্তু অ্যারেস্ট হওয়ার আপনার খবর শুনেন না তেমন একটা। এবং সেই জায়গায় প্রশাসন সাহসও দেখাচ্ছে না, কাউকে ধরলেও তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য শত মানুষ উপস্থিত হয়ে যায়, অনেককে বহিষ্কার করা হয় ঠিকই, কিন্তু তারা সেই প্রভাবগুলো বিস্তার করে, কারণ প্রশাসনও মনে করে যে বহিষ্কার আপাতত হয়েছে, পরবর্তীতে আবার হচ্ছে 1 মাস পরে আবার সেই পথটা ফিরে আসবে, সুতরাং হচ্ছে তাদেরকে খেপাইয়া লাভ নেই। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি, এবং এই জায়গা থেকে আমাদের মনে হয় যে হচ্ছে এই নিরপেক্ষতা প্রমাণের জন্য প্রশাসনকে অবশ্যই কাজ করতে হবে। প্রশাসন যেদিন এই সকল জায়গায় নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে, তখন যে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রশাসন ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা নিরপেক্ষভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। কিন্তু প্রফেসর ইউনূস নিজে বলছেন যে উনি আপনাদের দ্বারা দেখেন, প্রফেসর ইউনূস সেটা বলে নাই, প্রফেসর ইউনূস বলে নাই যে আমাদের দ্বারা, উনি বলেছেন ছাত্ররা, যেহেতু ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল, তখন গণ অভ্যুত্থান পরবর্তী যেই ওনাকে নির্বাচন করা নিয়ে, প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করা নিয়ে সরকারের সাথে বিভিন্ন ছাত্র দলের কেউ না, আমি বলতেছি না, উনি এটা তো বলে না যে ছাত্র দল, সেই ছাত্রটা আপনি, সেই ছাত্রদের মধ্যে ছাত্র দলও আছে, ছাত্র শিবিরও আছে, ছাত্র ইউনিয়ন আছে, উনি বলেন নাই যে, কিন্তু উনি যাদের ডেকে বৈঠক করেছেন সেখানে কোনো ছাত্র সংগঠন মূলধারার কেউ ছিল না। উনি যাদের সাথে বৈঠক করেছেন তারা হচ্ছে সমন্বয়ক, যারা এই আন্দোলনের লিস্টের নেতৃত্ব দিয়েছেন, উনি তাদের সাথে কথা বলেছেন, উনি তাদেরকে ডেকেছেন। যারা লিস্টের নেতৃত্ব দেয়নি তাদেরকে উনি ডাকেন না সেই জায়গা থেকে। এখানে আপনাকে আলাদা বিষয় বুঝতে হবে, 5ই আগস্ট পর্যন্ত এবং 5ই আগস্টের পর পর্যন্ত যতক্ষণ আমরা পার্টি গঠন করি না, তার আগ পর্যন্ত কিন্তু আমরা ছাত্রই ছিলাম, এবং হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমাদেরকে বিবেচনা করেছে। এখন যদি উনি বলে যে এনসিপি আমাকে বসিয়েছে, তাহলে যে আপনি বলতে পারবেন যে উনি নিরপেক্ষতা হারাচ্ছেন বা এর বাইরে গিয়ে কথা বলছেন। সেদিন আপনার 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব যেভাবে আমরা দিয়েছি, আমরা যারা সমন্বয়ক ছিলাম তারা দিয়েছি, আমাদের নেতৃত্বে ছাত্র দলের সভাপতি আন্দোলন করেছে, ছাত্র শিবিরের সভাপতি আন্দোলন করেছে, ছাত্র ইউনিয়নের সভাপতি আন্দোলন করেছে, মঞ্চে আমাদের লোকজনই ছিল, এবং হচ্ছে ঘোষণা আমাদের লোকজনই ছিল। সুতরাং সেই ক্ষেত্রে উনি ছাত্ররা বলে ছাত্র প্রতিনিধিদের সাথে এই যে ছাত্র দল, ছাত্র শিবির সকলে তাদের নেতৃত্ব মেনে নিয়েছে। এই সরকারের সমর্থনে গঠিত একটি রাজনৈতিক দল, আপনারা তো এই সরকারের প্রত্যক্ষ সমর্থনে গঠিত একটি রাজনৈতিক দল। আমি জানি না আপনি এটা কোত্থেকে বলছেন প্রত্যক্ষ সমর্থনে। যদি এমনটা হতো তাহলে আমি মাইর খাওয়ার পর একটা বিরাট অভিযান হয়ে বহু বিএনপি লোকজন অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু সেটা আপনারা লক্ষ্য করেননি। এই ধরনের অনেক কথাই বাজারে ছাড়া হবে শুধুমাত্র বিতর্কিত করার জন্য। এমন কিছু হলে তাহলে হচ্ছে আমাদেরকে সব জায়গায় হেনস্থার শিকার হতে হতো না, আমাদের লোকজন বিভিন্ন জায়গায় ছাত্রদল করতে গিয়ে আহত হতো না। এটা তো নিউজ আপনার প্রতিদিনই দেখেন। আমাদের করতে কয়জন ছাত্রদল বা হচ্ছে কয়জন বিএনপি কর্মী, নেতা কর্মী আহত হয়েছে, বা আমরা পুলিশ একসাথে হামলা করে এমন কিছু করছি, যদি প্রত্যক্ষ কথাই বলেন এরকম কোন নিউজ আজ পর্যন্ত একটাও পাবো না। কিন্তু আমাদের উপর, আমাদের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় উপজেলায় জেলায় হামলা ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থী মারা গেলেন, করবেন সেখানে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটা একটা মানে নারী গঠিত ইস্যু নিয়ে, এটা পলিটিক্যাল কোনো ইস্যু কিন্তু হয় নাই। আপনি এটাকে বিতর্কিত করতে চাইলে করতে পারেন। ভাই কয়েকটি কথা বলছে যে হচ্ছে বাইরে গেলে জিজ্ঞাসা করা হয় যে আদৌ নির্বাচন হবে কিনা। আসলে এইটা যেমন মানুষের মধ্যে সন্দেহ আছে যে আদৌ নির্বাচন কবে হবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিনা, এই ধরনের একটা সন্দেহ আছে। ঠিক তেমনই আছে আদৌ এই যে এত রক্ত দেওয়া হয়েছে আসলে সংস্কার হবে কিনা, সংস্কার করতে দেওয়া হবে কিনা, এবং কিছু পরিবর্তন বাংলাদেশে আসবে কিনা এত বড় অভ্যুত্থানের পরে। এই কনফিউশনটা মানুষের মধ্যে এর চাইতেও প্রবল। এবং বিভিন্ন জায়গায় আপনি জিজ্ঞাসা করেন, আপনারা তো অনেক জনমত জরিপ করেন, ইয়ে করেন, আপনারা দেখবেন যে হচ্ছে অনলাইনে যতগুলো জনমত জরিপ হয়েছে বিভিন্ন জায়গায়, সব ক্ষেত্রেই কিন্তু মানুষের সবচাইতে বেশি যে সংস্কার হবে কিনা, মানুষের বাংলাদেশের যে গতানুগতিক বা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা তার কোনো পরিবর্তন আসবে কিনা। তো আমি মনে করি এখানে আদৌ নির্বাচন হবে, নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন 14 হয়েছে, 18 হয়েছে, 24 হয়েছে। এখন আগামী নির্বাচনটাকে রাতে হবে নাকি ডামি হবে নাকি হচ্ছে একতরফা হবে, সেটা হবে কিনা সেটা সবচাইতে বড় প্রশ্ন হওয়া দরকার। যে নির্বাচনটা হবেই, নির্বাচন আপনি জুনেও দিতে পারেন, ডিসেম্বরে দিতে পারেন, বা তার আগেও দিতে পারেন, ডিসেম্বরের আগেও হতে পারে, আবার ডিসেম্বরের নির্বাচনটা তো হতেই হবে, এটা বাধ্যবাধকতা আছে। সেটা আমরাও চাই, ওনারাও চান, কেউ বলে না যে নির্বাচন হবে না। বাট
এই নির্বাচনটা দামি নির্বাচন, আরেকটা দামি নির্বাচন, আরেকটা 14 ফেব্রুয়ারি নির্বাচন, পরিষ্কার। আরেকটা আমি রাতের ভোট একটু হবে বাবুল কিনা ভাইয়ের কাছে যাই। সেটার নিশ্চয়তা মানুষ বাবুল ভাই, চাচ্ছে। এনসিপি দলটা শুরু হলো 28 ফেব্রুয়ারি, আমি যদি ভুল না করি, ফলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2 মাস বয়সের একটা দলকে নিয়ে বিএনপি অনেক বেশি আলোচনা করেন, নাকি এটা আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে সেই সুবাদে এনসিপি আপনাদের প্রতিপক্ষ হয়ে উঠছে? এনসিপি নিয়ে কেন এত হতে আলোচনা? পারে তারা এখন রাজনীতি করে, প্রতিপক্ষ আমরা চিন্তা করি না, হয়তো পারে প্রতিদ্বন্দ্বী হলে ভালো, আমরা সেটাই আশা করি যে একটা তরুণদের মধ্যে তো একটা রাজনৈতিক দল উঠে আসুক, কিন্তু আমরা আহত, আমরা হতাশ। হ্যাঁ, তাদের ভূমিকা, তাদের বক্তব্য, তাদের আচরণ এবং সরকারের পৃষ্ঠপোষকতা স্পষ্টত কি বলে যে সেই সত্য যা রচিবে তুমি ঘটে যা তা সব সত্য নয়, বললো আমার ভাই আব্দুল হান্নান মাসুদ, যে সরকার কি সবাই নাকি এখন বিএনপি প্রশাসনের সবাই, আবার তার দলের একজন কইছে যে সরকার সুদ দেয়, হ্যাঁ উপদেষ্টা সুদ দেয় বিএনপির হয়ে গেছে, মানে প্রফেসর ইউনূসও বিএনপির সমর্থক হয়ে গেছে। তারপরে যে আসিফ মনে আর কি এখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব সাহাবুদ এবং কয়েকদিন আগে এনসিপির সভাপতিও ছিল সরকারে, তারাও বোধহয় বিএনপির সমর্থকই ছিল যেভাবে মনে হচ্ছে। এবং প্রশাসনে কবে নাগাদ এনসিপির সমর্থক হবে বা নিরপেক্ষ সমর্থক হবে, ওই চাঁদের বুড়ি সুতাকাটার গল্পের মতো আমাদেরকে এখন ওই সুষ্ঠু নির্বাচনের জন্য 41 বা 42 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশাসন নিরপেক্ষ হওয়ার জন্যে। সেই গল্প এখন আমাদেরকে শুনতে হচ্ছে আর কি, ওদিকেই যাচ্ছে। তো ওই যে বলি না আমরা ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য বলি, নতুন বন্দোবস্তের কথা বলি, কিন্তু আপনি যে ফ্যাসিস্টের বীজ রোপণ করতেছেন নিজের অজান্তে, সেটাও আপনি বুঝছেন কিনা আমি জানি না। নতুন চিন্তা না হলে এই 8 মাসের সরকারকে নিয়ে এত বিতর্ক কেন হবে? 8 মাসের নেতৃত্বকে নিয়ে এত বিতর্ক কেন হবে? এত কমপ্লেন কেন আসবে? এত আর্থিক অনিয়মের বিষয় কেন আসবে? এত বদলি বাণিজ্যের কথা কেন আসবে? এত লুটপাটের কথা কেন আসবে? প্রধানমন্ত্রী কইছিল তার এপিএস নাকি তার কর্মচারী 400 কোটি টাকার মালিক। এখন তো আপনাদের এই 8 মাসে সেটাই 15 বছর কর্মচারী ছিল না 12 বছর ছিল, আপনার তো 8 মাসেই এক একজনের বিরুদ্ধে 300 কোটি টাকার অভিযোগ আসতেছে। এটা কি কোনো সুষ্ঠু তদন্ত হয়েছে? আপনারা 8 মাসেই এক একজনের আপনার জীবন মান কি পরিবর্তন হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন? এক একজনের জীবন মান, চলন ফেরন, এই অভিযোগগুলো কি মানুষ বলছে না? এখন আপনি বলতেছেন আপনি নতুন বন্দোবস্তের কথা, কোথায় কোন জায়গায় নতুন বন্দোবস্তের আপনারা একটা ইঙ্গিত রেখেছেন? কোন জায়গায় রেখেছেন? বরং আপনারা আগের যে রাজনীতি ছিল তার চাইতে আরো নষ্ট নোংরা রাজনীতির বীজ বপন করতেছেন ক্ষেত্র বিশেষে, প্রত্যেক অনেক জায়গায়। আপনার জেলা পর্যায়ের আপনার খবর রাখেন কিনা জানি না, এদের সমন্বয়কদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা ডিসি অফিস, এসপি অফিস তটস্থ থাকে। হ্যাঁ, আপনার যে বললাম একটু আগে হান্নান মাসুদ ছিল না, বলতো ওই যে রেলের কাহিনী বললাম, একজন এডিশনাল সেক্রেটারি রিটায়ার করে কি বক্তব্য দিছে বলেন? তাদের দৌরাত্ম, তাদের হুমকি ধমকি এবং তাদের মানে হাত এত লম্বা। এখন আপনি বলতেছেন প্রশাসন বিএনপি যদি হয়েই থাকে তাহলে সরকার ব্যর্থ হচ্ছে। তাহলে আমরা এই সরকারকে আর বদলাই, আসেন সবাই মিলে নতুন আর একটা নিরপেক্ষ সরকারের দাবি করি, করবেন সেটাও করবেন না। হ্যাঁ, আপনারা বলছেন এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো আমাকে একটা নতুন সরকার লাগবে নাকি? বাইরে পাচ্ছে না তাহলে প্রশাসনকে নিরপেক্ষ করতে, সরকার যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে আসেন একটা নতুন সরকার করি আবার। হ্যাঁ, এই সরকার তো বিতর্কিত হয়েই হচ্ছে তো তাদের আচরণে, বক্তব্যে, কর্মকাণ্ডে, এবং অনেকটা বিতর্কিত হচ্ছে আমাদের এই তরুণ নেতৃত্বের প্রভাবে। তাদের বক্তব্য এবং ছাত্রনেতাদের বক্তব্য খুব একটা পার্থক্য আছে এরকম আমরা দেখছি না। অল্প একটা বিরতি না হান্নান, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, বিএনপির সাথে আসলে এনসিপির দল হিসাবে মূলত কি নিয়ে বিরোধ সেটা একটু বুঝতে চাই। পাশাপাশি বাবুল ভাই আপনার কাছে আলোচনা যেটা করতে চাই, যে ধরেন এখন আপনি চাঁদাবাজির নানা উদাহরণ দিচ্ছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে কি আসলে চাঁদাবাজি কমবে? এইসব নিয়ে আলোচনা করবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত। হান্নান মাসুদ, আপনার কাছে সরাসরি প্রশ্ন, বিএনপির সাথে আপনাদের মূলত কি নিয়ে বিরোধ? আমার কাছে তো কোনো বিরোধ আছে বলে মনে হচ্ছে না, মতের পার্থক্য আছে। যদি মানে একই মত যদি হতো তাহলে আমি বিএনপি করতাম, এখন অভ্যুত্থান পরবর্তীতে যে বিএনপিতে যোগ দিতাম বা এতে, কিন্তু আমরা তো আলাদা দল করছি। কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি যে রাজনীতি মেজর যে সেই জায়গা থেকে বিএনপি হয়তো নেই, আমাদের কাছে মনে হয়েছে, বাইরের কাছে নাও মনে হতে পারে। সেই জায়গাতে আমাদের কাছে মনে হচ্ছে নতুন ধারার একটা রাজনৈতিক ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার, রাজনৈতিক দল তৈরি করা দরকার, যেটা আমাদের কাছে নতুন, ওনাদের কাছে হয়তো নতুন নাও মনে হতে পারে। এটা দেশের মানুষ হয়তো নির্ধারণ করবে যে আসলে নতুন কিছু করতে পারছি নাকি পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের একটু তো মতের পার্থক্য থাকবে। এই মতের পার্থক্যটা হচ্ছে এমন না যে হচ্ছে বিরোধ, এটাকে বিরোধ হিসেবে উপস্থাপন না করাই সুন্দর। আমরা সবসময় হচ্ছে একসাথে বসে চা খাই, আড্ডা দিই, গল্প গুজব করি। এই জায়গাটা কখনো আওয়ামী লীগ বিএনপির মতো মানে যে ধরনের দ্বন্দ্ব আওয়ামী লীগ সৃষ্টি করে গিয়েছে সেরকমটা হবে না। দেশের স্বার্থে যখন দেশের প্রয়োজন পড়ে তখন সকলে আবার এক মঞ্চে উঠে কথা বলার, এক মঞ্চে ওঠারও সুযোগ হয় এবং এক মঞ্চে উঠতে হয়। এই মানসিকতা আমাদের সকলেরই আছে। সেটি কারা ফাটিয়েছিল?
দেখেন যে হচ্ছে ওগুলো আঞ্চলিক দ্বন্দ্ব, এখানে আঞ্চলিক রাজনীতিটা একটু ডিফারেন্ট, সবসময় এটা হচ্ছে দলীয় হাইকমান্ড থেকে নির্ধারিত রাজনীতি থাকে না, সেই জায়গায় সেখানে অঞ্চলে যারা হচ্ছে প্রভাবশালী আছে বিএনপি করা লোকজনই, যারা বিএনপির দলীয় পদপদবিতে আছে, একটা ইস্যু নিয়েই তারা মূলত হচ্ছে এখানে আমার উপর ক্ষোভ ঝেড়েছে। তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সময় আমি বলেছিলাম যে ভূমিহীনদের ভূমিগুলা যেটা সরকার বন্দোবস্ত দিয়েছিল, যারা নদী ভাঙ্গনজনিত ঘর বাড়ি হারিয়েছে তাদেরকে, সেই ভূমিগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপি দুজনে মিলেই ভোগ দখল করেছে এলাকার ইস্যুতে, এবং সেটা পরবর্তীতে হচ্ছে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর আবার বিএনপি এবং আওয়ামী লীগ মিলেই আবার একই ধরনের ভাবে ভোগ দখল করেছে, জমির ধান কেটে নিয়ে গিয়েছে, একটা বড় ধরনের সংঘাতময় পরিবেশ তৈরি হয়েছিল। পরে নেভি আর্মি এটাকে, মানে আমি সরাসরি তখন ভূমি উপদেষ্টা ছিলেন হচ্ছে আপনার হাসান আলী স্যার, ওনার সাথে কথা বলে ওনার সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতা ওই ভূমিগুলা যারা প্রকৃত কাগজপত্র আছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সেই জায়গায় বিএনপির সাথে আমরা সমন্বয় করেছি, তবে তাদের দাবি ছিল যে হচ্ছে মানুষদের কাছ থেকে একটু বেশি টাকা পয়সা নিলে মানুষ দিতে প্রস্তুত, কারণ জমির দাম অনেক, একটু বেশি টাকা পয়সা নিয়ে যদি এটা করা যায় তাহলে হচ্ছে কিছু টাকা পয়সা পাবে, কিন্তু সেই জায়গায় আমি একেবারে রাজি হইনি যে হচ্ছে মাত্র 2000 টাকা করে নিয়ে জমি বুঝে দেওয়া, সেটা নিয়ে খুব মূলত হচ্ছে আওয়ামী লীগ বিএনপি মিলেই এই কাজটা করেছে, বিএনপির লোকজন নেতৃত্ব দিয়েছে, পিছনে আওয়ামী লীগের সন্ত্রাসীগুলো। বিএনপি ক্ষমতায় গেলে এখন যে চাঁদাবাজির প্রবণতা, আপনাদের নামে অভিযোগ, আর আপনি তো এনসিপির নামে অভিযোগ করছিলেনই, হয়তো আরো কোন সক্রিয় দলও নাকি চাঁদাবাজি করে, বিশেষ করে মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন বিএনপি করে, দুটি দলের কথা, মির্জা আব্বাস স্পষ্ট করে দুটি দলের কথা বলেছেন, ফলে বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি কমবে। শোনেন আমি বলি, বাংলাদেশকে আপনি রাতারাতি একেবারে স্বর্গের দুয়ারে পৌঁছে দিতে পারবেন না, আপনি যেই হন, আপনি যদি ম্যাজিক ম্যানও হন, এটা সম্ভব না। দীর্ঘদিনের একটা সামাজিক বাস্তবতা, রাজনৈতিক কালচার, ওই জানান মাসুদেরা বললো তার এলাকায় এখনো নাকি আওয়ামী লীগ আধিপত্য করে, তাকে আবার মারেও, হ্যাঁ হয়তো সাথে তাকে বিএনপির কথা, আমি যেটা দেখেছি তাকে ঘিরে আছে, এর মধ্যে অনেক আমি গোল গোল চিহ্ন দেখেছিলাম যে তৎকালীন আওয়ামী লীগের এমপির যে বিরোধী পক্ষ তার লোকজন তাকে ঘিরে আছে, এরকম আমি দেখেছি সুনির্দিষ্টভাবে। আমি থাকলে ওই কাগজটা নিয়ে আসতাম, হ্যাঁ এটাও দেখেছি। এবং হান্নান মাসুদ ভাই এই অভিযোগও আছে যে তিনি ওখানে আওয়ামী লীগকে, বিএনপি যেহেতু অধ্যুষিত এলাকা, আওয়ামী লীগকে ওখানে প্যাট্রোনাইজ করছেন এবং আওয়ামী লীগের লোকজন নিয়ে সে শোডাউন করছেন, এই অভিযোগ আছে ভোটের রাজনীতির কারণে, হ্যাঁ এই অভিযোগও তার নামে আসছে। যাই হোক, সেটা চুলচেরা বিশ্লেষণ করলে পাওয়া যাবে আর কি। তো এখন আপনি যেটা বললেন যে চাঁদাবাজি বিএনপি করে, আচ্ছা আপনি না, আমি সেটা বললাম না বিএনপি না, ওরা বলে বা জামাত শিবিরও বলে বা অনেকেই বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন, হ্যাঁ বিএনপি টেম্পু এই সেই নানান ধরনের ট্রল করা হয় প্রথম থেকেই, এবং তার আগে রাজনৈতিক দলগুলোকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে আমাদের ছাত্র নেতৃত্ব বন্ধুদের থেকে, এমনভাবে যে আবাদ অমুকবাদ, বিএনপির এই রাজনীতি থাকবে না, টিকবে না, এই আন্দোলনে বিএনপির ভূমিকা নাই, এই ধরনের কথাও কেউ কেউ বলেছে, সবাই না বললেও, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের তরুণ রাজনৈতিক নেতৃত্ব, তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, সেই জায়গাটা আমরা আহত হয়েছি, অনেক মানুষই আহত হয়েছে, এবং একটা বাস্তবতা তৈরি করা হয়েছে বিএনপি এটা করছে ওইটা করছে। আচ্ছা আপনি বলেন, আমি যে কথা বলছিলাম, বিএনপির সদস্য কত আর জামাত শিবিরের সদস্য কত বাংলাদেশে, বা বিএনপির সদস্য কত আর আমাদের এনসিপির বন্ধুদের সদস্য, আপনাদের নিবন্ধিত সদস্য কত, কোনো সংখ্যা আছে? হ্যাঁ আছে, হয়তো সেটা আমি একজাক্টলি এখন বলতে পারবো না, আছে সেই পরিসংখ্যানও আছে। কত পার্থক্য আছে না, কয় গুণ হইতে পারে আপনার ধারণা? আপনি বলেন, পরিমাণটাও তো তাই হবে যদি কোনো মানে ইনসিডেন্টের কথা যেটা বলছেন, পরিমাণ তো রেশিও অনুযায়ী যদি আপনি ধরেন, তারপরেও আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আমাদের ছাত্র বন্ধুদের দখলবাণিজ্য, হুমকি ধমকি, চাঁদাবাজির কতটা ঘটনা আপনি পান। আপনি এখনই যদি গুগলে সার্চ দেন আপনি দেখবেন নিউজ আসছে, জামাত শিবিরেরও আছে। তো অভিযোগ আপনি বিএনপিকে একাকে টার্গেট করে করছেন। আর পার্থক্যটা কি আপনি জানেন? বিগত দিনে কি ছিল আর এখন কি হচ্ছে, আর আমাদের সাথে পার্থক্যটাকে আমরা এটাকে ডিনায়াল করি না। আমরা মনে করি যে আমাদের বিশাল একটা কর্মী বাহিনী আছে সারা দেশে, এর মধ্যে ভালো মানুষ আছে, যেমন দুষ্ট মানুষও 2-4টে ঢুকে থাকতে পারে, সুবিধাবাদীও 2-4টে ঢুকে যেতে পারে বিভিন্ন জায়গায়। আমি ঢাকায় বসে, কেন্দ্রে বসে আমি এটা সব নিয়ন্ত্রণ করতে পারছি না, তবে আমরা ডিনায়াল করি না পুরাপুরি। আগের যে সংস্কৃতি ছিল, ওই যে আপনি বললেন না নতুন সংস্কৃতি কি, যেটা ওরা করছে না, হ্যাঁ তারা করছে না বেশিরভাগ ক্ষেত্রেই, 2-1টা কেবলমাত্র অব্যাহতির ঘটনা আছে, কিন্তু এর বাইরে আপনি দেখবেন না এনসিপি কাউকে বহিষ্কার করেছে, শিবির কাউকে স্বীকারই করে না, এনসিপি সম্প্রতি বহিষ্কার করে না, অব্যাহতি দিয়েছে কারের জন্য দেখলাম, এইটাই এখন পর্যন্ত এটা করে নাই, যার বিরুদ্ধে মোটা দাগের অভিযোগ, স্বীকারই করবে না তারা। পার্থক্য হলো এইটা, বিএনপি স্বীকার করছে, আমলে নিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে না,
কিন্তু এবং এটাও বলেছে নতুন সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা নিজেরা মামলা করছি এবং পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমার নামে কেউ চাঁদাবাজির কথা যদি বা দখলের কথা বলে ধরে বেঁধে পুলিশে দিবেন। বাংলাদেশে কেউ কোনোদিন বলেনি, আমরা বলেছি। আর একটা কথা বলি, শেষ করি। আর গভর্নমেন্ট কি করছে জানেন? গভর্নমেন্ট এগুলো তামাশা দেখছে। বিএনপিকে কিভাবে বিতরিত করা যায়, বিএনপিকে এটা একটা সিন্ডিকেট নেক্সাস, গভর্নমেন্ট বলেন, এনসিপি বলেন, বা অন্য যারা আক্রমণ করছে বিএনপিকে বা বিএনপিকে কি মেলাইন করবার চেষ্টা করছে, যে এটা একটা নেক্সাস। তারা বিএনপির এই নামে এই ধরনের বদনাম হবে, এই ধরনের কেলেঙ্কারি হবে, এটা মিডিয়া ফলাও করে, পুলিশ তামাশা দেখছে। আমি আপনার কাছে আরেকবার আসবো বাবুল ভাই, আপনার কাছে সরাসরি প্রশ্ন। আজকে আপনার দলের যিনি প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন, এবং সেখানে আমি দেখলাম যে নেতারা উইশ করছেন তাকে আগামীর প্রধানমন্ত্রী বলে, এবং যখন আপনারা নেতৃবৃন্দ বা তার অনুসারীরা করছেন, তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে সরকারের একজন উপদেষ্টাও তিনি বলেছিলেন যে তিনি স্বপ্ন দেখেন উনি একদিন প্রধানমন্ত্রী হবেন। ফলে আপনার কি সত্যি সত্যি মানে আপনারাও ওই রাস্তায় হাঁটছেন, যিনি দলের প্রধান তিনি সরকারের প্রধান হবেন? মানে তাহলে আসলে নতুন বন্দোবস্তটা কি হলো? না, আমরা তো স্পষ্ট তো বলছি, আমরা যে সংস্কার প্রস্তাবনা আছে সেখানে বলছি যিনি সরকার প্রধান হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না, বা যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না। যখন উনি দলের সরকার প্রধান হতে হলে তখন দলের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করবে, এটা তো স্পষ্টত। বাট এখন দেশের মানুষ বা হচ্ছে দল হিসেবে দলের নেতাকর্মীরা ওনাকেই নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন। সুতরাং যখন উনি যদি প্রধানমন্ত্রী হওয়ার মতো সেই রকম অবস্থা তৈরি হয়, তখন উনি দলের পথ ছেড়ে দিবেন। সেটা তো এটা আইন, আমরা আইন করার কথাই বলতেছি যে এইরকমটা। তাহলে তো এখানে আমাদের মানে স্বার্থের সংঘাতের কোনো কথা নেই। ভাই অনেকগুলো কথা বলছেন, আসলে হচ্ছে আমি মাত্রই ইয়েতে দিলাম যে গত 8 মাসে আসলে হচ্ছে যে রাজনৈতিক সংঘাতের কথা বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল বাস্তবিক, বাট বিএনপির বাংলাদেশে গত 8 মাসে মোটামুটি যতগুলো সংঘাত হয়েছে, যতজন রাজনৈতিক খুনাখুনির শিকার হয়েছে, অধিকাংশ বলতে 95%-এর বেশি আপনার হচ্ছে বিএনপি নিজেদের মধ্যকার। সেই ক্ষেত্রে আমরা দেখি নেই যে হচ্ছে যেমন হচ্ছে একটা বিষয় নিয়ে, নারী ঘটিত বিষয় নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বে যখন হচ্ছে একটা ছাত্রদল কর্মী যাই আগে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে, এবং দেখা গেছে যদিও ছাত্রদল পরবর্তীতে তাদের কর্মী হিসেবে দাবি করেছে, তার হত্যাকাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক গেম খেলার চেষ্টা করেছে, অন্যকে দোষারোপের চেষ্টা করা হয়েছে, ঠিক নিজেদের যে এতগুলো কর্মী নিহত হয়েছে, এই যে গত 8 মাসে 51 জন নিহত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং হচ্ছে ওয়াচের মতে, 51 জনের মধ্যে 7 জন যুব দলের, 5 জন ছাত্র দলের, 2 জন, এবং এতজন নিহত হচ্ছে। এটা নিয়ে কিন্তু হচ্ছে মিডিয়াতে আমরা এত কিছু বেশি দেখিনি, এবং মিডিয়া রিপোর্টই পড়ছেন, এটা সমকালের মানে মিডিয়াতে গণহারে যে এইভাবে মিডিয়াতে আনা বিএনপির পক্ষ থেকে যে হ্যাঁ আমাদের যারা হচ্ছে এই সংঘাতের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি, তাদেরকে আমরা জেলে ভরতেছি, নিজেরা মামলা দিচ্ছি দলীয় জায়গা থেকে। বাট কিন্তু হচ্ছে যখন ব্যক্তিগত সংঘাতে কিছু হয়েছে তখন সেটাকে এনসিপিকে দোষারোপ করা, বৈষম্য বিরোধীকে দোষারোপ করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে। রাজনৈতিক তিক্ততা বৃদ্ধি করা হয় আমরা মনে করি যে হচ্ছে। বাবুল ভাই, শেষ সময় আপনার কাছে একটা প্রশ্ন। ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন হয়ে গেলেন মানে আদালতের রায়ে। এখন প্রশ্ন হচ্ছে সেই ভোটকে আপনারা অবৈধ বলেছেন, তাহলে অবৈধ ভোটের বৈধ মেয়র কি ইশরাক হোসেন হতে যাচ্ছেন? খুব অল্প সময়ের জন্য। কেন হয়েছে? ভোটটা যদি ঠিকমতো হতো তাহলে ইশরাকই নির্বাচিত হতো, এটাই হলো বাস্তবতা। ওইটা তো অবৈধই ছিল। এখন যেটা হয়েছে আমরা মনে করি যে এটা মিনিমাম একটা জাজমেন্টটা পেল প্রার্থী হিসেবে সে, না হলে তো সেটা অবৈধই ছিল। ওই ভোটটাকে অবৈধ করা হয়, ওই ফলাফলটাকে আমরা অবৈধ বলেছি। তার মানে ওই ভোট ট্যাম্পারিং। ধরেন এই স্বল্প সময়ের জন্য মেয়র হয়ে আসলে বিএনপি কে অনেক কিছু গেইন করলো। না, সেটা হবে কি হবে না, বা সে এখনো মেয়র হিসেবে শপথ নেবে কিনা এই বিষয়ে এখনো বোধহয় কোনো সিদ্ধান্ত চূড়ান্ত, সেটা পার্টির সিদ্ধান্ত নেবে। 1 মিনিট 30 সেকেন্ড আমি আনার মাসুদ যে ইস্যুটা, যে বিএনপি আভ্যন্তরীণ মারামারি, শোনেন প্রতিদিন আমি খবর পাই আমার যে এলাকায় কাজ করি, কালকেও 2-3টা ঘটনার। হ্যাঁ, বিএনপির 2 পক্ষ, গ্রামের শালিক মানে বংশ পরম্পরায় যে গন্ডগোল থাকে, জমি নিয়ে থাকে, মুরগি নিয়ে থাকে, গাছ নিয়ে থাকে, এই গন্ডগোলকে যদি আপনি বিএনপির গন্ডগোল এরকম হয়েছে যে আমাদেরই দল করত সমর্থক, এই 2 গ্রামের 2 পক্ষ লাগে গেছে, এটাকে যদি আপনি বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে চালাই দিতে পারেন তাহলে সংখ্যা 51 না 100 বা 1000ও আপনি বলতে পারবেন। প্রতিদিন বাংলাদেশে যে মারামারি হয়, খুন হয় গ্রামে গ্রামে, সেই হিসাবটা যদি আপনি বিএনপির পর চাপাই দেন দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার তো সমর্থক নাই, সেজন্য আপনার হিসাবের মধ্যে পড়ে না। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। আমার হাতে একেবারেই সময় নেই, মাফ করবেন। দর্শক ভালো থাকবেন, সবাই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।